আর কঙ্কনের ডিজাইনটা কি অপূর্ব, এরকম ডিজাইন আজকালকার দিনে হয় না কি? হ্যাঁ, তোর যদি পছন্দ হয় তুই নে না, আমার লাগবে না। তোর এই এক দোষ, বুঝলি তো? সব সময় তুই মহান সাজার চেষ্টা করিস, এটাই তোর দোষ। সারা জীবন তুই সবার কাছে ভালো থাকার চেষ্টা করে গেছিস। ঠিকই তো। দেখ দিদি, এরপর যখন তোর বিয়ে হবে তুই শ্বশুর বাড়িতে যাবি, তখন যখন শ্বশুর বাড়ির লোক জিজ্ঞেস করবে যে বাপের বাড়ি থেকে তুমি কি এনেছো, কিচ্ছু কি পাওনি, তখন কি তুই এরকমই দুঃখী সেজে দাঁড়িয়ে থাকবি? আর তোর শ্বশুর বাড়ির লোক তোর বাপের বাড়িকে নিয়ে খারাপ কথা বলবে, সেটা তোর ভালো লাগবে? এভাবে বলছিস কেন রে? আমি কিন্তু এত কিছু ভেবে বলিনি। তোরা আমার ছোট বোন। দেখ, আজ পর্যন্ত তোরা কোনোদিন পছন্দের কোনো জিনিস চেয়েছিস, আমি দিইনি, এটা হয়েছে? আমি তো সেইভাবেই বললাম কথাটা। আচ্ছা রাই, তোমার কি গয়নার অভাব হয়েছে? প্রত্যেক বছর কিছু না কিছু বানাচ্ছ, আর যদি তোমার এইরকমই গয়নার প্রয়োজন হয় তো বানিয়ে নাও। দিদির গয়নাটা দেখে এভাবে কথা বলছো কেন? আহা, কথাটা তা নয় সিদ্ধার্থ দা। তাহলে মা দিদিকে যা দেবে সেটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছিলাম মা যেগুলো আমাদের জন্য রেখেছে তা মা আগে আমাদের দেখিয়েছে, কিন্তু দিদির জন্য যে এত গয়না রাখা ছিল সেটা কোনোদিন তো দেখায়নি, বলেওনি, সেই জন্যই বলেছি। আচ্ছা, যদি না দেখিয়ে থাকে তাহলে আমার অপরাধ হয়েছে, আর কি বলবো বল। দেখেছো মা, তুমি কিন্তু কথাটা অন্যভাবে নিলে। আরে বাবা, একটা কথা কেন বুঝছো না? দিদি যে বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে সেখানে গিয়ে প্রচুর পাবে, এটা একবারও ভাবছো না? তোমার দিতে পারা না পারার উপর কিচ্ছু নির্ভর করছে না মা। আলটিমেটলি দিদির একটা ভালো পরিবারে বিয়ে হচ্ছে। শুধু বিয়েটা হলেই তো হলো না, যে বাড়িতে যাচ্ছি সেই বাড়ির লোকেদের সাথে মানিয়ে যাওয়াটাও তো শিখতে হবে, তাই না? একটু চালাক চতুর হ, হাতে যে কটা দিন সময় আছে নিজেকে তৈরি কর। তুই তো কোনো চেষ্টাই করছিস না। আমি আর কি চেষ্টা করবো রে? আমি যেমন আমি তেমনই। আরে এই বয়সে আমি নিজেকে কি করে বদলাবো বলতো? বদলাতে হয় দিদি, সময়ের সাথে সাথে মানুষকে বদলাতে হয়। আর যে বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছি সে বাড়ির লোকজনদের স্ট্যাটাস তো দেখলি। আর ধর তোর বর কদিন বাদে কোম্পানির জেনারেল ম্যানেজার হবে, বাড়িতে সাহেবরা যাতায়াত করবে, তাদের সাথে ওঠা বসা করবে, চলাফেরা করবে তাদের সাথে, তো এটা ভেবে দেখেছিস কি? এটা নিয়ে এত কথা বলার কি আছে? তোমার দিদি যেমন অত বড় বাড়িতে যাচ্ছে, ঠিক তেমনি ওরাও ঠিক এইরকম একটা মেয়ে চেয়েছিল। খুব বেশি আলট্রা মডার্ন মেয়ে কি ও বাড়িতে চলে? কিন্তু সিদ্ধার্থ দা, আমি যেটুকু শুনেছি ও বাড়ির বউরা কেউ আইএস কমপ্লিট করেছিল, কেউ খুব ভালো ডান্সার ছিল। তো আলটিমেটলি কি হলো? আলটিমেটলি সবাইকে সব কাজ ছেড়ে ছেড়ে দিয়ে সেই ঘরকন্যার কাজই করতে হচ্ছে। দিদিকেও তাই করতে হবে, আর আমার বিশ্বাস এই কাজটা ওদের সকলের থেকে আমাদের দিদি বেশি ভালো পারবে। হ্যাঁ, ওরা যেরকম ঘরের কাজ করে সেরকম বাইরের কাজেও এক্সপার্ট। আমি এটুকুই বলতে চেয়েছি। তুমি কি বলতে চেয়েছো আমি বুঝতে পেরেছি। দেখো, সবারই তো একটা লিমিটেশন থাকে, সবাই তো সব কাজ পারে না, তোমরাও পারো না সব কাজ। এখন যদি রাইকে বলি, রাই তো অনেক কথা বলছে, যদি রাইকে বলি যে তোমাকে এমন একটা জীবন দেওয়া হবে, তোমাকে খালি ঘরকন্যার কাজে নিজেকে জড়িয়ে রাখতে হবে, বাইরে কোনো জীবন থাকবে না, রাই পারবে? রাই, অনেস্টলি বলো, তুই পারবে? এতে না পারার
করার কি ছিল সিদ্ধার্থ দা? নিশ্চয়ই পারতো। আচ্ছা বেশ, তুমি তো নিজে চাকরি করো, আর ওদের বাড়ির প্রথম শর্তই হচ্ছে যে চাকরি করা চলবে না। তা তুমি পারবে চাকরি না করে থাকতে? দেখো সোমনাথ দা, চাকরি না করে পায়ের ওপর পা তুলে যদি এমনি এমনি মুঠো মুঠো টাকা পেয়ে যেতাম, তাহলে কষ্ট করে চাকরি করতে যেতাম? হ্যাঁ, এই যে রোদ গরম বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে পড়াই, আর তখন আমাদের দিদি ঘরের দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করে। দিদির সঙ্গে আমাদের জীবনের মিল কোথায় বলো? তবু বলছি, তোমার যদি এমন জীবন দেওয়া হয় তুমি পারবে না। কারণ ছোটবেলা থেকে দিদি যা যা পেরেছে তোমরা তাইতেই পারোনি। আমি বুঝতে পারছি না তোরা এখন এইসব কথা আলোচনা করছিস কেন? আর কটা দিন পরই তো বিয়ে, হাতে আমাদের একদম সময় নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ছুরি তোর বিয়ে, এভাবে তো আর বিয়েটা দিতে পারবো না। এত ভালো পাত্র, এত ভালো শ্বশুর বাড়ি, এটা তো আমি হাতছাড়া করতে পারি না। আর ঠাকুরের কৃপায় যখন সম্বন্ধটা লেগেই গেছে, তখন ওরাই, আমি বলছিলাম কি ওর গয়নাগুলো তোরা পালিশ করে আনতে পারবি তো? আচ্ছা মা, পারবো কি না সেটা জিজ্ঞেস করে কোনো লাভ আছে বলো? আমাদেরই তো পারতে হবে। তাই পারবো কি না সেটা জিজ্ঞেস না করে বরং তুমি বলো যে রাই গয়নাগুলো পালিশ করে আনতে হবে। ইয়ে মা, আমি কেটারের সঙ্গে কথা বলেছি, আমি বলেছি যে মোটামুটি ওই 350 প্লেট মতো হবে আর কি। ও আচ্ছা, কিন্তু সিধুদা বরযাত্রী কতজন আসছে? কত আর হবে, 40-50 জন হবে। বাহ, তাহলে তো মিটেই গেল। ওদিকে 300 বলছো, এদিকে 40-50 জন, মানে মোট 350, তাই? হ্যাঁ একদম। মা আপনি শুনবেন কি কি আইটেম বলেছি ওদেরকে? আমি জানি বাবা, তুমি যা দেবে আমার থেকে অনেক ভালো দেবে, তাই আমার কিচ্ছু জানবার নেই। আর তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ওমা পারো, দেখ না তোর বড় মা তো এখন এলো না, দেখ কি করছেন। উনি আসবেন বলে আমি গয়নাগুলো নিয়ে বসে আছি, ওনাকে দেখাবো বলে। মা ডেকে আনবো বড় মাকে? যদি ওনার কিছু বলার টলার থাকে, ওনার সঙ্গে তো কোনো পরামর্শই করলাম না এখনো পর্যন্ত। হ্যাঁ মা, এক্ষুনি ডেকে আনছি। তা বলো, এই তো মা, বড় মা এসে গেছে। ও দিদি, কাল তুমি তীর্থ থেকে ফিরলে, এর মধ্যে কত কি ঘটনা ঘটে গেছে। তোমার সঙ্গে আলোচনা না করেই আমি কিন্তু ওদের পাকা কথা দিয়ে দিয়েছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। যদি না করতিস তাহলে আমি তোর উপর রাগ করতাম। এত ভালো একটা সম্বন্ধ ফেরালে হয়? আমি শুধু একটা কথাই ভাবছি, জানিস পারো, তুই চলে গেলে আমরা থাকবো কি করে? সারাটা বাড়ি তো অন্ধকার হয়ে যাবে রে। তুই আমাদের মুখের সামনে সব তুলে তুলে দিয়ে এমন অভ্যেস করেছিস, আমরা তো সব পঙ্গু হয়ে গেছি রে। তাই ভাবছি তুই চলে গেলে আমরা কি করে থাকবো। বড় মা, আমি তো যেতে চাইনি বলো, তোমরাই তো সবাই মিলে জোর করে আমাকে ঠেলে দিচ্ছ। দিদি, তুই তো একবারও জোর করে বলিসনি যে তোর আপত্তি আছে। বলেছিস কি? আরে ছাড় তো মেজদি, ওসব বলতে হয়, তাই না দিদি? তোমাদের সবার নিজের নিজের একটা সুখের জীবন পেতে ইচ্ছে করে, তাহলে দিদিরই বা ইচ্ছে করবে না কেন? দিদি যদি নিজের মতো করে একটা জীবন, একটা সংসার চায়, সেই চাওয়ার মধ্যে অন্যায় কোথায়? হ্যাঁ, বেশ, ধরে নিলাম যে দিদি আপত্তি করত, কিন্তু আমরা আপত্তি করলে সেটা শুনতাম নাকি?
আর তার চেয়েও বড় কথা হলো যে আপত্তি করার কারণটা কি? আচ্ছা তোমরাই বলো, তোমরা কি বিয়ের আগে আপত্তি করেছিলে? বাবা, দিদির নামে কিচ্ছুটি বলা যাবে না, তাহলে এবারই জামাইরা একেবারে শালিদের ওপর এক হাত নিয়ে নেবে। তোমরা যে দিদির নামে কিছু বলবে তা আমরা ভাবতেই পারি না। আমরাও জানি তুমি সিরিয়াসলি কিছু বলছো না, মজা করে বলছো। যাকে যাক, ও দিদি এসো এসো, দেখবে এসো আমি পারোকে কি দিচ্ছি একবার দেখো। তা তুই যা দিচ্ছিস দিবি, বস সেখানে বস। নিতে পারো, এই গয়নার বাস্কটা রাখ। এই গয়নার বাক্সটা এখানে কেন বড় মা? এর মধ্যে কি আছে? তুই তো মা আমার সবকিছু গুছিয়ে রাখিস, তুই তো জানিস এর মধ্যে কি কি আছে। হ্যাঁ জানি তো, এর মধ্যে তোমার সমস্ত গয়নাগাটি থাকে। এটা কি এখানে নিয়ে এলে কেন? এই বাক্স এখন থেকে তোর। না 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 বড় মা, না না, এটা 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 হতে পারে না বড় মা। আমি এটা ছি, আমি এটা নিতে পারবো না বড় মা। এই, সেটা কি তুই ঠিক করে নেবি কি করতে হবে না হবে? আরে আমি তো মনে মনে ভেবেই ছিলাম, তোর মাকে জিজ্ঞেস কর, তোর মাকেও বলেছিলাম যে আমি চোখ বুঝলে আমার যা কিছু, আমার তার বাচ্চা টাচ্চা নেই, যা কিছু থাকবে সব তোর। না না না, ওইরকম করে তাকেও না, তাকেও না। তোমাদের বিয়ের সময় তোমাদের যা যা দেবার সব দিয়েছি, আমার কর্তব্য আমি শেষ করে নিয়েছি। কর্তব্যের পরেও যদি কিছু থাকে সেটা আমি একজনকেই দেব, সে হচ্ছে আমার পারো। আমরা তো সেই জন্য কোনো আপত্তি করিনি বড় মা। তবে একটা কথা জেনে রাখো, দিদি যে বাড়িতে বিয়ে হচ্ছে না, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আর তারা খুব হাই স্ট্যাটাসের। বিয়ের পর ও বাড়ি থেকে ওকে যে রকমের গয়না দেওয়া হবে না, এত গয়না নিয়ে দিদি করবেটা কি? কি আর করবে, এক গা গয়না পরে সারাক্ষণ সেজে গুজে বসে থাকবে। একটা গয়না নিয়ে বসে থাকুক কিংবা সেই গয়না ছড়িয়ে রাখুক, তাই নিয়ে তোমাদের ভাবতে হবে না। বসে থাকবে কি গো, সে তো অর্ধেক জিনিস হারিয়েই ফেলবে। দিদির তো জিনিসপত্রের ব্যাপারে খুব একটা যত্ন আত্মি নেই। কি রে দিদি, আছে? তোমাদের দিদি ফেলে ছড়িয়ে রাখুক, গা ভর্তি গয়না পরে ঘুরেই বেড়াক, চুরি হয়ে যাক ওর গয়না, সেটা আমার চিন্তা না, সে ও ভাববে। কিন্তু আমি যখন মনস্থির করেছি গয়না ওকে আমি দেব, আমি দেবই গয়না। এই যে মেয়ে, খুব তো খেলাধুলো করে বেড়াচ্ছ, দেখো তুমি তো নিজেই বলেছ তোমার বিয়েটা যা কিছু তুমি নিজেই ঠিক করবে, করো। তবে সাবধান, ভেবে চিন্তে করো, নিজে যেন পস্তিও না। আর তোমাদের দিদির যে বিয়ে দিচ্ছি, ছেলের বাড়ি থেকে তো একটা শর্ত দিয়েছে। কি শর্ত? না, ছেলের আগে একবার বিয়ে হয়েছিল এবং তার একটি কন্যা সন্তান আছে। শুধু কি তাই দিদি? ওই মেয়ের মন জুগিয়ে চলতে পারলেই পারোর ওই বাড়িতে জায়গা হবে, সেটা আমি বুঝে গেছি।
তবে দিদি, পারোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তাই তো এই বিয়েতে আমি মন খুলে সায় দিয়েছি দিদি। আগে থেকে তো সবকিছু বলা যায় না। ধরো সব যদি ঠিকঠাক না হয়, মানে মেয়েটি, আমাদের মেয়ে যদি ওই মেয়েটির মা হতে না পারে, তাহলে তাহলে তো ওই বাড়িতে ওরা ওকে জায়গা দেবে না। সেই জন্যই তার হাতেও তো কিছু সম্বল দরকার। তোমরা হয়তো বলবে ওর অবস্থা যদি সেরকম হয় আমরা ওকে দেখব। আমি এতে বিশ্বাস করি না। আমরা তো চোখ বন্ধ করে বসে থাকতে পারবো না। একটা কর্তব্য তো আমাদের করতেই হবে। তাছাড়া যে মেয়েটা এতদিন সংসারের জন্য এত কিছু করলো, তোদের জন্যই করলো, তার তো একটু কিছু পাওনা হয়। যাকে সিদ্ধার্থ, দেনা পাওনার কথা কি কিছু হলো? না বড় মা, ইনফ্যাক্ট ফার্নিচারের দায়িত্বটা আমি নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা ফার্নিচার নেবে না, মানে কিছুই নেবে না আর কি। ওদের বাড়িতে সবই আছে। আসলে কি জানো তো, ওদের বাড়িতে যে ধরনের জিনিস আছে না, সেই ধরনের জিনিস সাধারণ কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভবই না। সেই তো, অত টাকা আমরা পাবো কোত্থেকে? সেই দিকে আর আমি যাইনি দিদি। আমি শুধু বলছিলাম যে ওই প্রণামী কেনার যেগুলো বাকি আছে সেগুলো যেন খুব ভালো মতো কেনা হয়। আর এইদিকে তো আমাদের টাকা পয়সা তেমন লাগছে না। ওরাই রানী, আমি তোদের বলছি কেনাকাটা মানে প্রণামীগুলো আজকেই সেরে ফেল না। কি করা যাবে, করতেই হবে। দিদি যদি এখন নিজের বিয়ের প্রণামী নিজে না কিনতে পারে, তখন অগত্যা আমাদেরকেই যেতে হবে। এখন অফিস কাছারি সবকিছু ছুটি নিয়ে কিনতে চলো, করতে হবে এগুলো। আর তোমরা তোমরা তো শুধু দিদির করা কাজগুলোই চোখে দেখতে পাও। আমরা তিনজন এত করে মরি, কিচ্ছু দেখো না। আর যদি দিদি নিজে নির্ভরশীল হতে পারতো, তাহলে আমাদের উপর এরকম ভাবে সব কাজ ফেলে দিত না, আমাদের করতে হতো না। অন্তত নিজের কাজগুলো নিজেই করতে পারতো। দিদির জন্য অন্তত এইটুকু করলে। তোমরা তো এমনিতেই শপিং এ যাও, মাঝে মধ্যেই যাও। ও আচ্ছা, বুঝেছি। দিদির বিয়ের জন্য করতে হচ্ছে বলে বাড়তি এই কথাগুলো বলছো, তাই তো? কেন? দেখো রানী, যদি তোমার অসুবিধা থাকে, যদি তুমি অফিস থেকে ছুটি না পাও, তাহলে আমাদেরই শপিং করতে হবে। আমরা দুই জামাই শপিং করব। ছেলেদের পছন্দেই তোমার দিদির বিয়ে হবে। তুমি কিন্তু কথাটা অন্যভাবে নিচ্ছ সিদ্ধার্থদা। আমরা কিন্তু কথাগুলো এতক্ষণ সেভাবে বলিনি। শান্তি শান্তি, কথাটা যেভাবেই বলে থাকুক না কেন, এখন তো আর হাতে সময় নেই। যা করার আমাদের আজকেই করে ফেলতে হবে। পারো, গয়নার বাক্সটা তুলে রাখো। আমার খুব খারাপ লাগছে বড় মা, তুমি তোমার সর্বস্ব আমাকে দিয়ে দিচ্ছ। আর আমার যে ভালো লাগছে, আমার যে মনে হচ্ছে আমার সর্বস্ব, যা কিছু আমি এতদিন ধরে জমিয়েছিলাম, সেগুলো আমি যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করি, তার হাতে তুলে দিলাম। তাহলে তানিয়া শোনো, তুমি এই ফাইলটা অরিন্দমকে দিয়ে দাও। হ্যাঁ, ওই জন্য চেক করে নাও একবার, ঠিক আছে? আরে এই যে ভাইয়া, শোনো 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 শোনো। সিদ্ধার্থ বলো। প্রিপারেশন কেমন চলছে? কিসের?
আরে বিয়ে সিদ্ধার্থ দা, এটা তো প্রথমবার নয় যে আমাকে ঘটা করে প্রিপারেশন করতে হবে। আর ইনফ্যাক্ট আমি আগেরবারও নিজে থেকে কিছুই করিনি, যা করার, যা ভালো বুঝেছে, বাড়ির লোকেরা বুঝেছে তারাই করেছে, এবারও তাই করছে। আর এবার তো বিষয়টা আরো কমপ্লিকেটেড, একটু সেন্সিটিভ, মানে বুঝতেই পারছো মেয়েটা অ্যাকসেপ্ট করতে পারছে না। তুমি অত চিন্তা করো না, পারুদিকে একবার যেতে দাও তোমাদের বাড়িতে। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, একদিন তুমি এসে আমাকে বলবে শুধু দা তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। বাই দ্য ওয়ে, এদিকের কি খবর? বস কদিন থাকবেন? ঠিক বুঝতে পারছি না, নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেই জন্য গতকাল পর্যন্ত মিটিং করলেন, কিন্তু আজও কেন ঘেরে বসে আছে ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে একটা কিছু। স্যার আপনাকে বস ডাকছেন। আমাকে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। তুমি এইভাবে এতদিন মার্কেটিংটা শক্ত হাতে ধরে থেকে কোম্পানির সেল কত গুণ বাড়িয়ে দিয়েছো, আর এখন নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তোমাকে ডাকবেন না যোগী আমাকে ডাকবে না? যাও ভাই যাও, কথা বলে এসো। একটা আভাস তো পাচ্ছিলাম, বোধহয় আমাকে মুম্বাইতে শিফট করে দেবে। হ্যাঁ